হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্রথম লেগের ম্যাচগুলো। অবশ্যই ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের কথাই সবার আগে আপনার মাথায় আসবে, কিন্তু অন্য ম্যাচগুলোতেও কিন্তু গল্প করার অনেক উপকরণ আছে এবং সেই ম্যাচগুলো কি হলো এবং সামনের লেগে কার ম্যাচের প্রেডিকশন কেমন হতে পারে সেটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো। আমি অমলান মোস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আজমাইন রাফিন। চ্যাম্পিয়ন্স লিগের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত রাতের ম্যাচগুলোতে সবার আগে একটু চলে যেতে চাই। সবচেয়ে বড় চমক ছিল অবশ্যই এসি মিলানের হেরে যাওয়া ফেইনুর্ডের কাছে। কি মনে হয় রাফিন, কেন হারলো এসি মিলান? রাইট, আমরা যে 8টা ম্যাচ দেখলাম 2 দিনে, তার মধ্যে একমাত্র আপসেট হিসেবে বলা যায় ফেইনুর্ড ভার্সেস এসি মিলানের এই ম্যাচটাতে, যেখানে এই ম্যাচটা একটা অ্যাওয়ে ম্যাচ ছিল এসি মিলানের জন্য এবং এই ম্যাচে এসি মিলান আসলে পরাজিত হয়। ম্যাচের মাত্র 3 মিনিটের মাথায় তারা প্রথম গোলটা হজম করে ফেলে এবং ম্যাচের বাকিটা সময় তারা কিন্তু সেই গোলটা শোধ করতে পারেনি। আর এর ফলাফল হিসেবেই রটারডাম থেকে একটা পরাজয়ের স্বাদ নিয়েই এসি মিলানকে ইতালিতে ব্যাক করতে হয়। আর এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচটা অনেকটা ইভেনলি পয়েজড একটা ম্যাচ ছিল। বিশেষ করে আমরা যদি বল পজিশনের দিকে তাকাই বা দুই দলের শট নেওয়ার দিকে তাকাই অথবা বিগ চান্স ক্রিয়েট, সব দিক থেকে আসলে দুই দলই আসলে বেশ ব্যালেন্সড অবস্থায় ছিল। এমনকি এক্সজিও দুই দলের প্রায় সমান। তবে দুই দলের মধ্যে পার্থক্যটা গড়ে দিয়েছে দুই দলের গোলকিপারের পারফরমেন্স, যেখানে আমরা দেখেছি ফেইনুর্ডের গোলকিপার তিনি 6টা সেভ করেছেন। সেক্ষেত্রে ম্যানিয়ান, আমরা যদি বলি এসি মিলানের যে গোলকিপার, তিনি কিন্তু মাত্র 2টো সেভ করতে সক্ষম হয়েছেন এবং যে গোলটা তিনি হজম করেছেন সেটাও আসলে হয়তো এসি মিলানের সমর্থকরা চাইবেন না। সব মিলিয়ে সানসিরোতে এসি মিলানের জন্য ভালো একটা ম্যাচ। আমি একটু মনে করিয়ে দিতে চাই, ফেইনুর্ড কিন্তু আমরা দেখেছি ম্যান সিটির সঙ্গে একটা দারুণ পারফরমেন্স ছিল তাদের কিছুদিন আগে। এসি মিলান খুব ভালো কামব্যাক করছিল চ্যাম্পিয়ন্স লিগে। শুরুটা তাদের ভালো হয়নি, কিন্তু শেষের দিকে আবার হোঁচট খেয়ে প্লে অফের লড়াই তাদেরকে চলে আসতো। একটা সময় তাদের টপ 8-এ যাবে বলে মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ দিকে এসে সেটা আর হয়নি। কিন্তু এসি মিলানের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা। তারা চ্যাম্পিয়ন্স লিগে বা ঘরোয়া লিগে মোটামুটি ফর্মেই ছিল বলা যায় আমার মনে হয়, কিন্তু ফেইনুর্ডের কাছে তারা হেরে বসবে। যদিও পরের লেগটা হয়তো তাদের মাঠে, সেখানে তারা ডেফিনেটলি সানসিরোতে আমরা জানি এসি মিলান কতটা ভালো টিম, অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এই ম্যাচটা তাদের জন্য একটু হয়তো হার্ট ব্রেকিং হয়েছে। সেকেন্ড যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, সেল্টিক এবং বায়ার্ন মিউনিখ। হেরে বসেছে সেল্টিক বায়ার্নের কাছে অনুমিতভাবে 2-1 গোলে হেরে বসেছে এবং বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ থাকবে না। এটা আসলে আমাদের জন্য টুর্নামেন্টের শুরুতে যদি আমরা বলতাম, এটা অনেকটাই বিশ্বাস করাটা একটু কঠিন হতো, কারণ বায়ার্ন ইউরোপীয় ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছরে খুবই ভালো তাদের পারফরমেন্স। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে তারা কতটা ভালো একটা দল। সেই বায়ার্ন সেল্টিকের সঙ্গে অবশ্যই ফেভারিট, এবং ফেভারিটের মতো কি খেলেছে বায়ার্ন। বায়ার্ন যদি আমরা এক্সজির হিসাবে বলি, সেক্ষেত্রে কিন্তু তারা সেল্টিকের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। তাদের অ্যাওয়ে ম্যাচও ছিল বায়ার্নের, সেটাও মনে করিয়ে দিতে হয়। তবে শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্টটা অবশ্যই বায়ার্ন মিউনিখের পক্ষে গেছে। বিশেষ করে ম্যাচের 45তম মিনিটে ওলিসের একটা চমৎকার গোল, এরপরে 49 মিনিটে হ্যারি কেন তিনি যখন ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন। এরপরে সেল্টিকের সামনে সুযোগ এসেছিল কয়েকবার ম্যাচে ফিরে আসার। ম্যাচের 79তম মিনিটে মায়দা একটা গোল করেন, তবে 91 মিনিটে ম্যানুয়েল নয়ের যে সেভটা করেন সেটার কথা আসলে মনে করিয়ে দিতে হয়। কিন্তু ম্যাচ ড্র হয়ে রাইট। তবে 2-1 একটা অ্যাওয়ে ম্যাচের জয় নিয়ে যখন বায়ার্ন মিউনিখ পা রাখবে আলিয়াঞ্জ এরেনায়, নিঃসন্দেহে তারাই অবশ্যই ফেভারিট, এটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। বায়ার্ন মিউনিখ চাইবে এই মৌসুমে তাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে তারা এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি, তবে অনেকটা কাছাকাছি আছে পরের রাউন্ডে নকআউটে খেলার। বুন্দেসলিগায় তারা ভালো ফর্মে আছে। হ্যারি কেইন আমরা দেখেছি তিনি গোল পেয়েছেন। হ্যারি কেইন একটা মজার কথা বলেছেন, তিনি ফুটবল শেষে এই ম্যাচের পর বলেছেন NFL-এ মনোযোগ দিতে পারেন, আমি দেখছিলাম। সো সেটা অবশ্য আলাদা গল্প, সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। এখন আমরা চলে যেতে চাই মোনাকো এবং বেনফিকার ম্যাচে। এই ম্যাচটাতেও বলা যায় আপসেট না হলেও একটু অপ্রত্যাশিত রেজাল্ট হয়তো বলতে হবে। বেনফিকা মোনাকোকে তাদের মাঠে এসে হারিয়ে দিয়েছে, যেখানে আমরা দেখেছি মোনাকো এবং বেনফিকা দুটা দলই খুব ভালো করছিল এবং মোনাকো একটা সময় তো টপ 8-এ রেসেও ছিল অনেকটা সময়, সেখান থেকে তারা সরে গেছে। বেনফিকাও ভালো করেছে, বেনফিকা বেশ কয়েকটা বড় ম্যাচ তারা বেশ ভালো লড়াই করেছে। অ্যানহেল ডিমারিয়া আছেন। কেমন হয়েছে ম্যাচটা? মোনাকোর মাঠে এই ম্যাচটা ছিল এবং এই ম্যাচের কথা যদি বলি, একটা মাত্রই গোলই হয়েছে এই ম্যাচে। ম্যাচের 48তম মিনিটে পাভলিদিস তিনি গোল করে বেনফিকাকে এগিয়ে নিয়েছিলেন। এই পাভলিদিসের কথাও বলতে হয়, বার্সেলোনার বিপক্ষে বেনফিকার যে ম্যাচটা খুব জয়ের কাছাকাছি গিয়েও হেরে গিয়েছিল 5-4 ব্যবধানে, সেই ম্যাচে পাভলিদিস কিন্তু হ্যাট্রিক করেছিলেন ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যেই, এবং সেই পাভলিদিসের গোলটাই ব্যবধান করে দিল। মোনাকোর মাঠ থেকে বেনফিকা একটা জয় নিয়েই মাঠ ছাড়লো তারা। এবং বলে রাখতে হবে এক্ষেত্রে ম্যাচের 52তম মিনিটে, অর্থাৎ গোলের ঠিক পরপরই কিন্তু মোনাকোর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি লাল কার্ড দেখেন, এবং সেটাও অন্যতম কারণ যে মোনাকো ম্যাচে আর ফিরতে পারলো না এরপরে, সেটার একটা কারণ বড় একটা ব্যাপার আছে। এরপর যে ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে সেটা হচ্ছে ক্লাব ব্রুশ এবং আটালান্টা গত রাতের আরেকটি ম্যাচ, এবং এই ম্যাচে
বেশ বিতর্কিত কিছু ডিসিশন হয়েছে আমরা দেখেছি। সো এই ম্যাচে যেটা হয়েছে, এই ম্যাচে ক্লাব ব্রুশ আটালান্টাকে 2-1 গোলে হারিয়েছে। ক্লাব ব্রুশ আমরা জানি বেলজিয়ামের একটি ক্লাব এবং আটালান্টা ইতালির একটি ক্লাব। আটালান্টা কিন্তু ভালো ফর্মে ছিল, তারা টপ 8-এ এসে খুব কাছাকাছি ছিল। শেষ পর্যন্ত আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের কাছে শেষ দিকে এসে যে ম্যাচটি তাদের পক্ষে যায়নি, বার্সেলোনার বিপক্ষে একটা ড্র ছিল তাদের এবং এই ফলগুলো তাদেরকে শেষ পর্যন্ত টপ 8-এর রেস থেকে ছিটকে দেয়। বার্সেলোনার সাথে সম্ভবত লাস্ট ম্যাচটাই ছিল তাদের। সো বাট আটালান্টা আমরা জানি ইউরোপা লিগের তাদের গত মোশন পারফরমেন্স কতটা ভালো ছিল। ক্লাব ব্রুশ তারাও বেশ ভালো করেছে, 2-1 গোলে জিতেছে। কেমন ছিল ম্যাচটা? এই ম্যাচে 2-1 যেটা আপনি বলছিলেন, ফেরান জুতলা 15তম মিনিটে একটা গোল করেন এবং ম্যাচে আটালান্টার হয়ে সমতা ফেরান পাসালিচ 41তম মিনিটে তিনি গোল করেন। তবে একেবারে শেষ মুহূর্তে 94তম মিনিটে একটা পেনাল্টি পেয়ে যায় ক্লাব ব্রুশ এবং সেখান থেকে গোল করেন নিলসন। 2-1 ব্যবধানে তারা জয়লাভ করে। এবং এই গোলের পর আটালান্টা কোচ এতটাই ক্ষুব্ধ, তিনি বলেছেন প্লেয়াররা আজকাল পেনাল্টি আদায় করার জন্য যা তা করছে, অভিনয় থেকে শুরু করে সবকিছুই করছে এবং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন। পেনাল্টিটা নিয়ে বিতর্ক ছিল এবং আটালান্টাকে অবশ্যই কিছুটা ব্যাড লাক বলতেই হবে তাদের। এই পেনাল্টিটা আসলে ভিআর থাকার পরও কিভাবে পক্ষে গেল সেটা নিয়ে আসলে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। আটালান্টা কোচের ক্ষোভটা হয়তো অনুমান করা যায় কতটা তিনি ক্ষুব্ধ ছিলেন, বাট চ্যাম্পিয়ন্স লিগ আসলে এরকম ঘটনা ঘটেই। এরপর আমরা আগের রাতে চলে যাই, সে অবশ্যই সবার আগে রিয়াল আর ম্যান সিটিটাই মাথায় আসবে। তবে এই ম্যাচ নিয়ে আমরা অবশ্যই এর আগে অ্যানালিসিস করেছি, আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তারা জানেন। এই ম্যাচের অ্যানালিসিস অলরেডি আমাদের প্যাভিলিয়নের ইউটিউবে প্রকাশিত হয়েছে, ফেসবুক চ্যানেলে প্রকাশিত হয়েছে। সো সেখান থেকে আপনারা ম্যাচের পূর্ণাঙ্গ অ্যানালিসিস দেখে নিতে পারেন। আমরা এখানে একটু মনে করে দিতে চাই, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে 3-2 গোলে একটি জয় পেয়েছে এবং যে জয়টা তাদেরকে অনেকটাই হয়তো নির্ভর করে দিতে পারে। যদিও পরের লেগে তারা মাত্র 1 গোলে অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু সান্তিয়াগো বার্নাবুতে পরের লেগের ম্যাচ, তাই রিয়াল মাদ্রিদ অবশ্যই কিছুটা নিশ্চিন্ত থাকবে। কি বলেন রাফি? এক্স্যাক্টলি, সান্তিয়াগো বার্নাবুতে 90 মিনিট অনেকটা দীর্ঘ সময় এবং এই দীর্ঘ সময়টা আরও বেশি লম্বা হয়ে যেতে পারে ম্যানচেস্টার সিটির জন্য, যেহেতু 1 গোলের একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়েই কিন্তু তারা আসলে পরের লেগে খেলতে যাচ্ছে। এবং মনে করিয়ে দিতে হয়, কার্লো আনচেলত্তি বলেছেন যে ডেভিড আলাবা এবং আন্তোনিও রুডিগার তারা কিন্তু পরের লেগে ব্যাক করতে পারেন এবং সেটা কিন্তু ম্যানচেস্টার সিটির জন্য একেবারেই সুসংবাদ। এবং এই ম্যাচের পরে আরো পোস্ট ম্যাচ রিভিউতে যদি আমি একটু করে বলি, গার্দিওলাকে প্রচুর প্রশ্ন করা হয়েছিল। তিনি একরকম অসহায় সুরে বলেছেন কেন তার দল বারবার লাস্ট মোমেন্টে গোল খাচ্ছে এটা তিনি বুঝতে পারছেন না। জন স্টোন বলেছেন যে এই রকমভাবে শেষ দিকে এসে গোল খাওয়ার যে দায় সেটা অবশ্যই ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি নিতে হবে এবং সব কিছু মিলে সিটির জন্য এই ম্যাচটা খুবই কি বলবো, মানে ডিমোরালাইজিং। মানে তারা এতটা ভালো হয়তো খেলেনি, কিন্তু এতটা এগিয়ে থেকে শেষ পর্যন্ত যেভাবে তারা গোল খেয়েছে সেটা তাদের জন্য একটা বড় ধাক্কাই বলতে হয়। এই ধাক্কা সামলে আমরা জানি পরের লেগের খুব বেশি দেরি নেই। অবশ্যই সেই লেগের আগে আমরা এই ম্যাচ নিয়ে আরো অ্যানালাইসিস করবো, তবে আপাতত আমরা একটু অন্য ম্যাচগুলোতে মনোযোগ দিই এই শোতে। সো স্পোর্টিং এবং ডর্টমুন্ডের খেলা, স্পোর্টিং লিসবন ডর্টমুন্ডের কাছে 3-0 গোলে হেরে গেছে রাফি। অবশ্যই, এবং বলে রাখা ভালো এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল লিসবনেরই ঘরের মাঠে এবং ডর্টমুন্ডের একটা চমৎকার অ্যাওয়ে পারফরমেন্স আমরা দেখেছি। বিশেষ করে ম্যাচের সেকেন্ড হাফে ডর্টমুন্ডের কাছ থেকে একটা চমৎকার পারফরমেন্স দেখা গেছে। যদিও ম্যাচের প্রথম দিকে আমরা দেখেছি স্পোর্টিং লিসবন চমৎকার পারফরমেন্স করছিল এবং বেশ কিছু চান্স তারা ক্রিয়েট করছিল, বল কিন্তু পোস্টে লাগাতে সক্ষম হয়েছিল তারা, বা একটুর জন্য আমরা দেখছিলাম তাদের শটগুলো পোস্টের বাইরে দিয়েও চলে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত হয়তো ভিক্টর ইয়োকেরেসের স্টার্ট না করাটা তাদের জন্য একটা পার্থক্য করে দিয়েছে। স্পোর্টিং এর একটা জিনিস খেয়াল করুন, রুবেন আমরিম থাকার সময় তাদের পারফরমেন্স শুরুতে কি অসাধারণ খেলছে, সিটিকে তারা কিভাবে হারিয়েছে। এরপর আমরিম চলে গেলেন, তারা যেন হারিয়েই গেল। এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা কোচ কতটা বড় একটা ক্লাবের জন্য, আমরিম কতটা বড় ছিলেন, আমরিম থাকলে তারা হয়তো টপ 8-এও থেকে যেতে পারতো কে জানে, অথবা তারা কতটা ভালো করছিল। ইউকেরেস কিরকম ফর্মে ছিলেন, এরপর আমরিম নেই, হঠাৎ করে যেন পায়ের জাদুগুলো তাদের হারিয়ে গেল। মানে ফুটবলের এটাই সবচেয়ে মজার ব্যাপার যে একটা কোচের উপর কত কিছু ডিপেন্ড করে। সো অবশ্যই সাথে একটু করে বলে রাখতে চাই, পরের লেগটা কিন্তু অনুষ্ঠিত হবে সিগন্যাল ইদুনা পার্কে, ডর্টমুন্ডের ঘরের মাঠে। সেই হলুদ সমুদ্রের সামনে স্পোর্টিং লিসবন কতটা দাঁড়াতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। 3-0 গোলে হেরে গেছে এখানে, আসলে খুব বেশি আমার মনে হয় মানে ডর্টমুন্ডের খুব বেশি আর চিন্তা করার কিছু নেই, তারা একবার দিয়েই রেখেছে আসলে পরের পর্বে। এবং অলৌকিক কিছু করতে হবে ডর্টমুন্ডের, যদি 4 গোলের ব্যবধানে যদি স্পোর্টিংকে জিতে, অ্যাটলিস্ট 3 গোলের ব্যবধানে জিততেই হবে যদি তারা প্লে অফের চান্সও বাঁচিয়ে রাখতে চাই টাইম ব্রেকার বা এরকম কিছুতে। বাট স্টিল তাদের জন্য খুবই, আমি বলবো অলমোস্ট ম্যাচ ওভার আসলে এটা। অবশ্যই সার্হিও গিরেসির কথা একটু করে বলতে হয়, এই মুহূর্তে তিনি কিন্তু ইউসিএল এর টপ স্কোরার হিসেবে অবস্থান করছেন এবং এই ম্যাচেও প্রথম গোলটা কিন্তু তার মাথা থেকে এসেছে। সো এরপরে যে ম্যাচটা সেটা হচ্ছে ব্রেস এবং পিএসজির ম্যাচ। সেই ম্যাচে পিএসজি 3-0 গোলের ব্যবধানে জিতেছে তাদেরই ফ্রেঞ্চ ক্লাবের আরেকটি প্রতিপক্ষ ব্রেসের সঙ্গে। অবশ্যই ব্রেসের সঙ্গে পিএসজি আগেও খেলেছে ফ্রেঞ্চ লিগে, তারা রেগুলার প্রতিপক্ষ এবং পিএসজি সবার টেবিল টপে আছে, যেখানে ব্রেস তাদের চেয়ে পিছিয়ে আছে ফ্রেঞ্চ লিগে। সো
পরিচিত প্রতিপক্ষের সঙ্গে বেশ কমফোর্টেবল একটা উইনি বলা যায়, কি বলে? অবশ্যই এই কয়েকদিন আগে কিন্তু তারা লিগ ওয়ানে কিন্তু তারা পরাজিত করেছিল ব্রেস্টকে, এবং এই পিএসজি কিন্তু সেই ম্যাচটারই একটা রিপিট যেন আমরা দেখলাম। এবার কিন্তু পিএসজি তারা অ্যাওয়ে ম্যাচ খেলে তারা 3-0 ব্যবধানে পরাজিত করলো ব্রেস্টকে, এবং পরের ম্যাচটা যেহেতু পিএসজির ঘরের মাঠে, পিএসজি অনেকটাই নির্ভর হয়ে থাকবে এবং তাদেরকে আরো বেশি নির্ভর করে দিচ্ছে ওসমান ডেম্বেলের পারফরম্যান্স। চলতি বছরে অর্থাৎ 2025 সালে 8 ম্যাচে 15টা গোল হয়ে গেছে ওসমান ডেম্বেলের, এবং এটা যে ফর্মে তিনি আছেন আসলে পিএসজির জন্য এটা অনেক ভালো একটা। এবং পিএসজি কোচ লুইস এনরিকে তিনি ম্যাচ শেষে বলেছেন, প্লে স্টেশনে আমরা যেভাবে করে খেলতে চাই প্লেয়ারকে নিয়ে, সেভাবে করে ওসমান ডেম্বেলেকে তিনি খেলতে দেখছেন, এবং ডেম্বেলে স্বপ্নের মতো ফর্মে আছেন সেটাও এনরিকে কিন্তু বলছেন। সো একটা কোচের কাছ থেকে এরকম কথা আসে এনরিকের মতো, সেটা অবশ্যই ডেম্বেলেকে অনেক বেশি উৎসাহ করবে। আমরা জানি ডেম্বেলের অনেক বড় একটা পটেনশিয়াল প্লেয়ার ছিলেন, বার্সেলোনাতে তিনি ভালো ছিলেন। তার মেইন ব্যাপারটাই ছিল দুর্ভাগ্য যে ইনজুরিতে তিনি অনেকটা সময় তিনি হাসপাতালে ছিলেন, এই জন্য তাকে মজা করে ডেম্বুলেন্স পর্যন্ত ডাকা হতো। কিন্তু সবকিছু মিলে তার এই ফর্ম আমার মনে হয় একেবারে অপ্রত্যাশিত কিছু নয়। তার যে ক্যালিবার, তার যে কোয়ালিটি, সেটা আসলে তার কাছ থেকে এক্সপেক্টেড চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায়। সো এরপরে লাস্ট ম্যাচ যেটা আমরা এই পর্বে কথা বলতে চাই সেটা হচ্ছে জুভেন্টাস এবং পিএসভি। আর একটি ভালো ম্যাচ হয়েছে, জুভেন্টাস 2-1 গোলে পিএসভিকে তাদের মাঠে হারিয়েছে, কিন্তু পিএসভির এখনও তাদের লেগে খেলা বাকি আছে। আমরা পিএসভিকে দেখেছি তারা চ্যাম্পিয়ন্স লিগে তাদের মাঠে লিভারপুলের মতো দলের সঙ্গে তাদের পারফরমেন্স। কি মনে হয়, কোনো চান্স কি আছে পিএসভির? তার আগে এই ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি, জুভেন্টাস তারা কিন্তু এই ম্যাচে গোলটা শুরু করেছিল ওয়েস্টার্ন ম্যাকেনির কাছ থেকে, অর্থাৎ চমৎকার একটা গোল কিন্তু করেছিলেন একেবারে বক্সের, তিনি যে লাইনের উপর থেকে একটা চমৎকার শট নিয়ে একটা রকেটই বলা যায় যে সেখান থেকে একটা গোল করেছিলেন। এরপরে ম্যাচে কিন্তু সমতা ফিরিয়েছিলেন ইভান পেরিসিচ। মানে অনেক দিনই কিন্তু আমরা তাকে দেখছিলাম বা মনে হচ্ছিল যে তিনি হয়তো ইউরোপীয় ফুটবল থেকে হারিয়ে গেলেন কিনা, কিন্তু সেই চিরসবুজ আমরা তাকে বলতে পারি, সেই এভারগ্রিন ইভান পেরিসিচ, তার গোলে কিন্তু ম্যাচে সমতায় ফিরেছিল পিএসভি। এরপরে ম্যাচের শেষ দিকে আমরা দেখেছি জুভেন্টাসের আরও একটা গোল, যেখান থেকে তারা আসলে জয়টা নিশ্চিত করে। আর যেটা বলছিলেন যে পিএসভির সম্ভাবনা আছে কিনা, তারা লিভারপুলকে পরাজিত করেছে, সেটা তাদের ঘরের মাঠে, তাই এবং এই ম্যাচেও কিন্তু তারা মাত্র 1 গোলের ব্যবধানই হেরেছে, অর্থাৎ একটা সম্ভাবনা আছে খুব। সো আমরা যদি একটু সামারি করি তাহলে দেখতে পাবো এসি মিলান ছাড়া অন্য দলগুলো ফেভারিটটা মোটামুটি সবাই জিতেছে কম বেশি। রিয়াল মাদ্রিদকে আমরা বলতে পারি তারাও অনেকটা নির্ভর থাকবে, এবং এর বাইরে জুভেন্টাস অথবা হচ্ছে আমরা বায়ার্ন মিউনিখের কথা তো বলতেই পারি, তারাও মোটামুটি কমফোর্টেবল, ডটমুন্ড কমফোর্টেবল পেয়েছে। তাই লাস্ট প্লে অফে আমার মনে হয় এখন পর্যন্ত শিরোপা দৌড়ে, বা আমরা যদি নকআউটের দৌড়ে যদি বলতে চাই, তাহলে আসলে মূলত যে ফেভারিট দলগুলো তারাই আসলে এগিয়ে থাকবে এখন পর্যন্ত। শেষ পর্যন্ত কতটা তারা এগিয়ে আছে সেটার জন্য আমাদেরকে দ্বিতীয় লেগের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। সো দ্বিতীয় লেগের প্রিভিউতে আমরা এ নিয়ে আরও ডিটেল আলোচনা করবো। অবশ্যই ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদটাই সেখানে মূল ফোকাস হবে, তবে অন্য ম্যাচগুলো হয়তো আপনাদের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরুন, খুব শিগগিরই হাজির হয়ে যাচ্ছি আবার আপনাদের সামনে।